আমার এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল, আর দেরি হয়ে গেল বলে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, এখন বেকার হয়ে গেছিস? এখন এই শুরু হয়েছে। অভিনব ছিল এক সাধারণ ডেলিভারি বয়, যার বিয়ে হয়েছিল অনন্যার সাথে, শহরের এক সরল মেয়ে আর এক কোটিপতি পরিবারের মেয়ে। কিন্তু সিং পরিবারে কেউই এই বিয়েতে খুশি ছিল না। দিন পর অভিনব বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিল, আর নিজেকে অনেক শান্ত মনে হচ্ছিল। তার অনুভূতিটা বেশ ভালো লাগছিল। অভিনব নিজের জন্য ম্যাগি বানালো আর খেয়ে গভীর ঘুমে চলে গেল। সন্ধেবেলা ঘণ্টার টুংটাং শব্দে অভিনবর ঘুম ভাঙল। তার স্ত্রী অনন্যা দরজায় দাঁড়িয়েছিল। মানে এমনিই জিজ্ঞেস করছিলাম। ভাইয়ের নাম শুনে অনন্যার মনে পড়ল যে তার ভাই ভিআর গ্রুপে কাজ করত। সিং ইন্ডাস্ট্রিজের সব কর্পোরেশন চিরাগের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা ভেবে অনন্যা ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল, কিন্তু সে আর কিছু ভাবতে চাইছিল না। যাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই না? অনন্যা অভিনবের দিকে তাকিয়ে রইল। সে নিশ্চিত হয়ে গেল এটা সম্ভব নয় যে তার গরিব স্বামী শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর মাফিয়া কিং আক্রমের বন্ধু হতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছ। এত সময় আছে যে সারা রাত তোমার সঙ্গে কথা বলবে? তুমি কি ভাবছো তুমি যা খুশি বলবে আর আমি সেটা মেনে নেব? তো আমার জন্য কিছু খাবার রান্না করে দাও। শুরু করলো, কিন্তু তখনই দরজার টোকা পড়ল আর হরদেব সিংহ বাড়ি ফিরে এলেন। সামনে বসে পড়লেন চিন্তিতভাবে। দাদু, কি হয়েছে? কে আপনার মুড খারাপ করেছে? আর কে? অভিনবের কোনো জেনেটিক সমস্যা আছে। তার পরিবার অজানা, নিশ্চিত তার জিনে কোনো ত্রুটি আছে। এটা বলতে বলতে হরদেবের দৃষ্টি রান্নাঘরের দিকে গেল, আর তারপর সে এত জোরে বলল যাতে অভিনব শুনতে পারে। আমি চাই অভিনব একবার শারীরিক পরীক্ষা করাক। তানের দিকে নয়। বেটা, তুমি চাইছো আমি এই বিষয়টা সরিয়ে রাখি। তোমার বিয়ে হয়েছে 2 বছরেরও বেশি। তোমরা বহুবার আইভিএফ করেছো, কিন্তু প্রক্রিয়াটা ব্যর্থ হয়েছে। তবুও তোমার কোনো তাড়া নেই। আমাকে তো লোকজনকে উত্তর দিতে হয়, তাদের খোঁচাও শুনতে হয়। যদি তাই হয় তাহলে এখন থেকে লোকজনকে তুমি নিজেই উত্তর দেবে। দাদাজি, দয়া করে এখন এই প্রসঙ্গে আমার সাথে কথা বলো না। অনন্যা তার প্রিয় পাস্তা দেখে হেসে উঠল। প্রথমবারের মতো অনন্যা অনুভব করল অভিনবের দিক থেকে যত্ন। যদিও অভিনব গত 2 বছর ধরে এটা করছিল, অনন্যা গভীরভাবে অভিনবের দিকে তাকাল। আজ যখন সে দেখল পাস্তার মতো ছোট্ট ব্যাপারও তার হৃদয়ে ছুঁয়ে গেল, ও তাও এত বড় একটি ইস্যুতে। তাকে বিষয়টিকে গুরুত্ব দিতে হয়েছিল। সে জানত এখন পরিস্থিতি তার অনুকূলে। কিং আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চিনত টাইগার নামে। সঞ্জয়ের খুনের পর অক্রম অভিনবকে 18 বছর অনাথ আশ্রমে রেখেছিল। সেখানে প্রতিদিন কঠোর শারীরিক প্রশিক্ষণ দিত, তাকে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত করত। মাফিয়া কিংয়ের সিংহাসনে, কিন্তু শর্তও দিল তার আসল পরিচয় সবার থেকে পরিবেশ, বিশেষ করে এমন চাকরি যেখানে দক্ষ এক সেক্রেটারি সবকিছু করে দেয় আর তোমাকে কিছুই করতে হয় না। এটা আরো উপভোগ্য করে তোলে। শুধু অনন্যাই সহযোগিতা সামলাবে, তখন সে কেন নতুন লোক পাঠাচ্ছে? হয়তো আমাকে ওকে আমার মতো করেই বোঝাতে হবে। তখনও বিআর গ্রুপের বিলাসবহুল অফিসে ছিল। সে প্রথম তলায় অপেক্ষা করছিল, কিন্তু যখন নন্দিতা তাকে সেখান থেকে চলে যেতে বলল, তখন সেটা চিরাগের কাছে অপমানজনক মনে হল। চিরাগের কল এসেছে। অনন্যা ফোন রিসিভ করলো এবং স্পিকারে দিল। হ্যাঁ, তুমি তো এই কাজটা চিরাগকে সামলাতে দিয়েছিলে, তাই না? আমার মনে হয় যদি কাজটা অর্ধেক শেষ হয়ে থাকে তাহলে সেটা ওকেই করতে দাও। কথা বলছিল। আজ দুজনেরই একসঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা ছিল। অভিনব ফোনটা নামানো মাত্রই দেখল অনন্যা তাতে মেসেজ করেছে। কিছুক্ষণ আগে ভাইয়ার ফোন এসেছিল। সে আমাকে বলছিল যে এখন থেকে বিআর গ্রুপের সঙ্গে কর্পোরেশন আমাকে সামলাতে হবে। আমি না করে দিয়েছি। এখন কি করব? এই মেসেজ পড়ে অভিনবের মন আনন্দে ভরে গেল। তার খুব ভালো লাগলো যে তার স্ত্রী এখন তার কথা শুনতে শুরু করেছে। তবে কাল তোমার ভাইয়া অবশ্যই আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু তুমি সম্মতি দেবে না যতক্ষণ না সে তোমার লাভের কথা বলে। শুধুমাত্র তখনই শর্ত মেনে নেবে যখন তারা তোমাকে কিছু দেবে। এসো, বসো এখানে। আকরম অভিনবকে সম্মান দিয়ে প্রধান আসনে বসালো এবং বলল,
যে সে তাকে বিশেষ উদ্দেশ্যে ডেকেছে। এরপর আকরাম হাততালি দিতেই কালো পোশাক পরা এক লোক ঘরে ঢুকল। তার হাতে একটা ছোট বাক্স ছিল। আকরাম লোকটির হাত থেকে বাক্সটা নিয়ে অভিনবের দিকে তাকালো। আমি এটা তোমার জন্য বিশেষভাবে প্রস্তুত করেছিলাম। এটা গত 18